কোথাও দাঁড়িয়ে বিজেপির নির্বাচনী প্রচার আগামী কাল থেকে স্বয়ং প্রধানমন্ত্রীর হাত দিয়ে শুরু হতে চলেছে। দেখো, একটা কথা মৌপিয়া শুরুতে বলেনি, এটা একটা ডুয়েল এম্বডিমেন্ট বা দ্বৈত সমাহার তুমি বলতে পারো। একদিকে বিজেপি নেতা নরেন্দ্র মোদীজি, আর একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। কিন্তু সাধারণভাবে আমি তোমাকে একটি কথা থেকে শুরু করি, এটা বোধহয় একটু ইন্টারেস্টিং, যে আগামীকালকে যে মেট্রোর যে এক্সপ্যানশন এবং এর আগেও যে সব কাজগুলো হয়েছে আমরা সকলেই জানি, তার একটু ঐতিহাসিক কারণটাই কিন্তু ৭২ সালে কংগ্রেস সরকারের অনুমোদন এই রাজ্যে এবং কলকাতায় প্রথম বরকত গনি খান চৌধুরীর ৮৪ সালের উদ্বোধন। আমি কেন বলি এই প্রসঙ্গটা, কালকে আমি খুব খুশি হব যদি প্রধানমন্ত্রী বাংলার নির্বাচনের তোমার দ্বিতীয় সত্তার প্রসঙ্গে যদি তাকে উদ্রেক করেন, যদি ওনার নাম বলেন অন্তত, তাতে এইটা বাংলা সম্মানিত হবে যে প্রথম মেট্রোর যিনি হোতা তাকে সম্মানিত করা হলো। দ্বিতীয় প্রশ্ন তোমার একদম পরিষ্কারভাবে একটি কথা এক্সেপশনালি আমি তোমাকে বলতে পারি, গত ২১-এ অর্থাৎ ২০২১-এ শঙ্কু যেটা বারবার বলছিল, ২০২১-এ যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচন, সেক্ষেত্রে আমরা দেখেছি বিজেপির টপ নেতারা, একেবারে প্রথম সারির নেতারা পশ্চিমবাংলায় বিশেষত মোদীজি শাহজি, তারা যেভাবে মিটিং করেছে আমরা একেবারে ব্লক স্তর পর্যন্ত আমরা দেখেছি। এবং তার রেজাল্ট যেটা এসছে, শুধু এটা একটা কারণ না, শঙ্কু যে কারণটা বলেছে সে কারণটা যদি কোনোভাবে আনুপাতিক অর্থে মেনেও নেওয়া যায়, ২০২৪-এর লোকসভা নির্বাচনের রেজাল্টটাও কিন্তু তাই। আমি অন্য কারণে বলি, এই কারণে যে আজকে যে প্রধানমন্ত্রীর স্টেটমেন্ট, সাধারণভাবে তুমি ঐতিহাসিকভাবে দেখবে কোন প্রধানমন্ত্রী, জাস্ট এ মিনিট, কোন প্রধানমন্ত্রীকে তুমি কোনোদিনও দেখবে না, বিশেষত প্রধানমন্ত্রী তার পদে থেকে আগের দিন এইভাবে একটা স্টেটমেন্ট করা, স্টেটমেন্টটা রাজনৈতিক এবং উনি যাচ্ছেন যে কারণে, সে কারণটা কিন্তু রাজনৈতিক না, সরকারি কারণে, সরকারি ভাবে উদ্বোধন করতে যাচ্ছেন, সেখানে রোড শো করবেন, সেখানে উনি বিজেপির কি মিটিং করবেন সেটা আলাদা ব্যাপার। সম্পূর্ণ রকম ভাবে কিন্তু এই প্যাকেজটা একটা সরকারি প্যাকেজ, যাকে উনি ব্যবহার করছেন একটা নির্বাচনের ক্ষেত্রে। আমরা এটা মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে সমান, মুখ্যমন্ত্রী যখন করেন সেটাও সমান, মুখ্যমন্ত্রী যখন করেন সমান শক্তি। কিন্তু একটা কথা, ওই মোড়কে প্রচার যখন করবেন তখন, আর যাই হোক সরকারি পয়সায় সরকারি অস্তিত্বে প্রধানমন্ত্রিত্বের কারণে উনি প্রচার করছেন। আজকে একেবারে এক্সেপশনাল, প্রধানমন্ত্রী নৈতিক ভাবে এই ধরনের স্টেটমেন্ট করেননি কোথাও। খুব স্বাভাবিক, শঙ্কু চিৎকার করে দাঁড়িয়ে রাখা যাবে না, চিৎকার করে দাঁড়িয়ে রাখা যাবে না। আমি বারবার যেটা বলছি, এটা একটা অনৈতিক রাজনীতি, যেটা প্রধানমন্ত্রী প্রমাণ করলেন টুইটটা করে। কারণ বিকাশবাবু যে লড়াইটা লড়েছেন, দেখো সারদা নারদার এর প্রসঙ্গ যেটা চন্দন তুলেছে, এটা তো বাস্তব। সারদার কেস এবং নারদার কেস দুটো আমাদেরই করা কেস। বিকাশবাবু দায়িত্ব নিয়ে এই লড়াইটা লড়েছেন, এর সাথে আমাদেরও ব্যাটারি অফ লয়ার্স ছিল। কিন্তু ঘটনাচক্রে আজকে সুদীপ্ত সেনের হাসিটা প্রমাণ করে বা দেবযানীর হাসিটা প্রমাণ করে কেসটা ব্যর্থ আছে। কেসটা তো আমাকে তো দ্বিতীয় প্রসঙ্গ, চাকরিহারাদের থেকে আরম্ভ করে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো, তুমি একটা জিনিস দেখো, সিবিআই কতবার ভর্ৎসিত হয়েছে, প্রতিবার কোর্ট ইনিশিয়েটিভ নিয়েছে, সিবিআই বারবার ভর্ৎসিত হয়েছে। একটা লয়ার তখনই অ্যাক্ট করতে পারে অন দ্য টিপ অফ এভিডেন্স, সেই এভিডেন্সটা ট্যাম্পার্ড হচ্ছে এবং সিবিআই বলছে আমরা জানি না, আমরা পাচ্ছি না, আমরা খুঁজতে পারছি না। ইনফ্যাক্ট তাতে সিবিআই এর মতো এত বড় বলশালী একটি ইনভেস্টিগেটিভ এজেন্সি, যার ওপরে কেউ নেই ইন্ডিয়াতে, ঠিক এমন একটি জায়গাতে আমরা বিভ্রান্ত। তুমি আরজি করের কেসটা দেখো, সিবিআই হাত তুলে দাঁড়িয়ে আছে, সিবিআই তার আমি কথা বললে থামতে হবে। চন্দনদা, সিবিআই কে
প্রথমবার কেসড প্যারট তো বলা হয়েছিল ইউপিএ 2 এর আমলে 2013 সালে। ইন্টারেস্টিং, তোমাকে অ্যাট দি সেম টাইম বলি সেটা সম্ভবত আর থাকবে না। তার কারণ আমরা যখন ওখানে 2G কেলেঙ্কারি বা ইত্যাদিতে এ রাজা কানিমজি যাদের উপর ডিপেন্ড করে আমাদের সংখ্যা ছিল সেই অস্তিত্ব রক্ষার, ঠিক তার পাশে সুরেশ কালবেদি, তারা অ্যারেস্ট করেছিল কিন্তু সিবিআই। দেখো ওই পারসেপশনে সরকারটা পড়ে গেছিল, কিন্তু ঘটনাচক্রে যেটা ঘটছে আজকে অন্তত মানুষ সে কথা বলে না, যার থেকে অনেক বেশি বলে অ্যাট দ্য স্ট্রোক অফ মিডনাইট আওয়ার্স, যেখানে সিবিআই বা ইডি ডিরেক্টর বদল হয়ে যায় রাত 12টার সময় কোর্টের নির্দেশে, তাকে আবার সরিয়ে আনতে হয় আরেকজনকে। মনে আছে বোধহয় আলোক বার্মার কথা। আমি এই কারণে তোমাকে বলি, এখানে শেষ করি, সিবিআই গত 1 বছর ধরে আরজি করের কেসে যে মডেলটা তৈরি করেছে, এর থেকে অবিশ্বাসজনক বিভ্রান্তকর মডেল হতে পারে না। আসবো একটা ডেফিনেটলি চন্দনদা ধরে নেওয়া যেতেই পারে যে এটা কোনো স্যাবোটাজ নয়, নিতান্ত সিলি মিস্টেক, কিন্তু এটা তো গোটা অনুষ্ঠানের যে গরিমা তার জন্য একটা ধাক্কা শুধু নয়। শ্রমিক ভট্টাচার্য যিনি রাজ্য সভাপতি এবং যিনি রাজ্যসভার সাংসদও, তার জন্য অত্যন্ত অস্বস্তিকর। না, আর এর পাশাপাশি আর একটা কথা বলি মুফিয়া, তুমি হয়তো জানো যে এদের যে অবজারভেশন কমিটি মেট্রো রেলের প্রোগ্রেস, সেই কমিটিতে এই শ্রমিক ভট্টাচার্য আছেন। এবং শুধু তাই না, কদিন আগে উনি গিয়েছিলেন এই এয়ারপোর্টে একটা সার্ভিলেন্স করবার জন্য প্রোগ্রেসটা কত হয়েছে। গতকালকে পার্লামেন্টের ওনার একটা স্টেটমেন্ট আছে, 366 মিটারের জন্য সেক্টর 5 পর্যন্ত চালানো হচ্ছে না। অর্থাৎ হি ইজ দ্যাট ইম্পর্টেন্ট পার্সন, এবং দ্যাট ইজ রেকর্ডেড ইন দ্য পার্লামেন্ট। আমার প্রশ্নটা হচ্ছে যে এরকম একটি জায়গায় তুমি যদি সিলি মিস্টেক বলো, আমি তাহলে বলবো এটাকে পাইলট সিনড্রোম বলে। মানে একটা এয়ারক্রাফটে যদি একটা মিস্টেক হয় তাহলে কি হতে পারে, দুঃখজনক ভাবে আমরা আহমেদাবাদে দেখেছি। আমি শুধু একটা কথা বলি, আগামীকালকে ওই স্টেজে, ওই জেল মাঠের স্টেজে প্রধানমন্ত্রীর সামনে টস না করতে হয় আদপে বিরোধী দল করবে, এটাই গণতন্ত্রের স্বাভাবিক। অ্যাবসলিউটলি। ও যে প্রসঙ্গটা তুলেছে রাহুল গান্ধী, হচ্ছে তার সেট একেবারে একটা প্রুফ। আমি তোমাকে যেটা বিশেষভাবে বলি যে আজকে এখানে এটা বিল থেকে যদি অ্যাক্ট হয়, যদি ধরে নাও যে একটা প্রপোজিটে একটা টার্গেট আছে, ধর ওটা অ্যাক্ট হলো, আলটিমেটলি কারা স্কেপ করতে পারে তার প্রমাণ কিন্তু পশ্চিমবাংলাতেই আছে। পশ্চিমবাংলা বিরোধী দলনেতার রেকর্ডটা দেখলেই বোঝা যাবে স্কেপ করা, ইভেন তাকে কল করা যায় না। এটা আমরা অনেক এভিডেন্স দেখেছি, নারায়ণ রানে থেকে রমেশ পারিয়াল, এখানে হেমন্ত বিশ্ব শর্মা, অনেককে দেখেছি। অর্থাৎ ওই ডিটারজেন্টের যে তত্ত্ব, সেই তত্ত্বটাকে আরো সুদৃঢ় হবে আলটিমেটলি 30 দিনের ঘটনা যদি থাকে।